আসসালামু আলাইকুম। মাস এক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি রে শোনা দেখা ঠিক আছে সব? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তারপর তোমরা ভালো আছো? জি স্যার, আপনি ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি রে। তাহলে আচ্ছা, তাহলে আজকে তোমাদের সমাস এক, হ্যাঁ সমাস এক। শোনো, সমাসকে ভালো করে বুঝতে হলে, শোনো শোনো শোনো, কথা কি শোনা যায়? ভালো করে কথা শোনা যায়? এই যে আমার এই যে জি নাতি স্যার। নাতনির কথা শোনা যায়, এগুলো যেন না শোনা যায়।
বলো। আচ্ছা, শোনা যায়। স্যার একদম ক্লিয়ার। আচ্ছা, গুড গুড গুড। আরে কি দিকে বলো। হ্যাঁ, ক্লাস আছে। আরে হাই বলে। এই কি রে, দেখো তো তোমরা তাকে চিনো নাকি, দেখো তো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আরে, নমস্কার স্যার। ও স্যার আসসালামু ও আলাইকুম। এখানে কি জুমে কথা বলে? আসসালামু আলাইকুম স্যার। ও ছেলেমেয়েরা কথা শোনা যায়? হ্যাঁ, কথা শোনা যায়, কথা আরে শোনা যায়। ফাইন তো। কথা শুধু দেখা কিন্তু যায় না, দেখা যায় মানে। কিন্তু কষ্টের বিষয় কি জানো? ক্যামেরার দিকে তাকায় কথা বলা মানে কথা তো ন্যাচারালি তাকায়, কথা এখানে তাকায় কথা বলতে হয়, মানে তোমাদেরকে এখানে দেখা যায়। কি তোমাদের তোমাদের ক্লাস কেমন চলছে? ভালো স্যার। আলহামদুলিল্লাহ ভালো স্যার। আলহামদুলিল্লাহ ভালো স্যার। আমাকে হঠাৎ করে 1 মিনিটের জন্য পেয়েছো, কমপ্লেন থাকলে করো। স্যার একটা বলো কথা বলো ছিল, যেহেতু সুযোগ পেয়েছি বলেই ফেলি, সেটা বলো হচ্ছে বলো। আমাদের আমাদের ফেসবুক গ্রুপে যেইভাবে ভিডিওগুলো দেওয়া হয়, এটা যদি একটু মানে ঠিকভাবে মেনটেন করে দেওয়া হতো কোনটার পরে কোনটা, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হতো। সিরিয়াল বাই দিলে এটাই ভালো এটা হতো। মানে আমাদের স্যার হচ্ছে প্লে লিস্ট। হ্যাঁ, প্লে লিস্ট আকারে যদি আমাদের সাথে এটা জি শেয়ার স্যার। করা হতো তাহলে খুবই ভালো হতো এটা। স্যার লেকচার 1 লেকচার 2 এভাবে সাজিয়ে দিলে আমাদের জন্য একটু খুঁজে পেতে সুবিধা হতো। মানে মানে আমরা যদি পেছনের ক্লাসগুলো যখন কোনো একটা যদি খুঁজে বের করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে সার্চ দিয়ে ওটা খুঁজে বের করতে একটু কষ্ট করতে হয়। তো সেক্ষেত্রে যদি এটা একটু ঠিকঠাক আপলোড গুলো দেওয়ার সময় যদি কোনো লিস্ট মেনটেন করে দেওয়া হতো তাহলে ভালো হতো, আমার যেটা মনে হয়। আচ্ছা, এতটুকুই স্যার। স্যার, সেই সাথে হচ্ছে ক্যাপশনে যদি টপিকের নামটা দেওয়া হয়, লেকচারের সাথে সাথে টপিকের নামটা দেওয়া হলে আর একটু ভালো হয় আমাদের জন্য। ঠিক আছে, জি এটা স্যার, বলছো, এটা পিন আমি পোস্টে আমার রাখলে সবাই খুঁজে পাবে সোজা সহজেই। ওকে আমার যে এটা যারা মেনটেন করে তাদেরকে আমি বলে দিচ্ছি তোমাদের স্যার, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। বলো বলো। স্যার, সাবজেক্টিভ টেস্টে আমাদের কোশ্চেনটা আর আনসারটা যদি আমাদের গ্রুপে একটু শেয়ার করা হতো আমাদের উপকার হতো, কারণ অনলাইনে তো আমরা কোশ্চেনটা আর কি হাতে পাই না। এই জিনিসটা একটু খেয়াল করলে ভালো হয় স্যার। মানে অনলাইনে তোমরা যারা পরীক্ষা দাও তোমাদেরকে কোশ্চেনটা অ্যান্সারটা দেওয়া হয় না, না? অ্যান্সারটাও না, আর স্যার কোশ্চেনটা আমরা দেখতে পাই না, আর কোন কোনগুলো আমরা পারি নাই বা কোনগুলো রাইট হয়েছে সেটাও বুঝতে পারি কেন, সেটা তো আগের বার দেওয়া হয়েছে, আগের টেস্টের অ্যান্সারটা তো দিয়ে দেওয়া হয়েছে। আর গুগল থেকে তো মানে ওই যে গুগলে যখন পরীক্ষা দেওয়া ওখান থেকেও দেখা যায়। তাছাড়া ফেসবুকে তো দিয়ে দিচ্ছে আগেরটা। আচ্ছা, ঠিক আছে, তারপরে এটা সম্ভবত অ্যান্সার গুলো আমি দেওয়ার ব্যবস্থা করছি। মানে প্রত্যেকটা পরীক্ষা হওয়ার নির্দিষ্ট টাইম পরে অ্যান্সারটা পাবা, কারণ যেহেতু পরীক্ষা জি স্যার। তোমরা একাধিক দিন দেওয়ার সুযোগ থাকে। তো তোমরা এই 2-1 দিন পরে আমি অ্যান্সারটা সহ তোমাদেরকে দেওয়ার ব্যবস্থা করবো। আর একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে ধরো অনলাইন অফলাইনে তো সেম কোশ্চেন হয়, তো তো এই জন্য এটা পাইলেও সপ্তাহখানি পরে পাবা, তা নাহলে তো কোশ্চেন আউট হয়ে যাবে। স্যার, কোনো সমস্যা নাই, আমাদের দিলেই হয়। ঠিক আছে, ওকে। তাহলে স্যার, আরেকটা এ, সমস্যা। এই তোমরা শুধু অভিযোগ বললে, একটু ভালোবাসা ভালো লাগার কথা কিছু বলবে না? না, শুনেন, পরিবারে বাপরে অনেকদিন পরে পাইলে তাহলে আবার অভিযোগটাই দেয়। ঠিক আছে। স্যারকে দেখে আমাদের অনেক ভালো লাগতেছে স্যার। হ্যাঁ, স্যার, ক্লাসগুলো অনেক কোয়ালিটিফুল, অনেক ভালো লাগতেছে, প্রত্যেকটা থ্যাংক ইউ টিচার অনেক ভালো পড়ান। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। অনলাইনে তোমাদের স্যার, আমাদের তোমরা ক্লাসগুলো অল্প অনেক টাকা ভালো দিয়ে লাগে। জি অনলাইনে স্যার, বলেন। সুবিধা হচ্ছে অল্প টাকা দিয়ে কনফারেন্সের সবচেয়ে রিচ ক্লাসগুলো তোমরা পাও। কারণ জি স্যার। অনলাইনে আমাদের সুবিধাও বেশি, কারণ আমরা ধরো এই যে তোমাদের জুমে 200 ছেলে মেয়ে, আমরা কিন্তু চাইলে এটা 2000 জনের জন্য করতে পারি, কিন্তু সেক্ষেত্রে তোমাদের সাথে এরকম এই কানেক্টিভিটিটা সম্ভব না। তো জি স্যার। আগে অনলাইনে যে লাভটা আমাদের ছিল এখন কিন্তু সেটা নাই। কারণ হচ্ছে এখন ধরো স্টুডেন্ট লিমিটেড, কারণ জুমে করতে গেলে তো লিমিটেড করা লাগে। যদি আমরা আনলিমিটেড করতে পারতাম তাহলে আমাদের জন্য সুবিধা হতো। তারপরেও আমরা যেহেতু সোশ্যাল বিজনেস করি, আমরাও ভালো থাকবো, তোমরাও উপকৃত হবা। স্যার, লিমিটেডের জন্য আমরা টিচারদের সাথে কানেক্ট করতে পারি খুব ইজি। কারেক্ট কারেক্ট কারেক্ট। জিনিসটা অনেক ভালো থ্যাংক হয় ইউ, ভালো আমাদের। থাকো, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা আমাদের আলোচনায় আসি। হ্যাঁ, সমাজ বুঝতে হলে, হ্যাঁ, সমাজকে বুঝতে হলে যে কাজটা করতে হয়, কালকে যে তোমরা সমাজ দুই করে ভালো করে একটু উল্টা পাল্টা হয়ে গেছিল কেন, ওই যে আজকে বুঝবা। বুঝতে পারছো? বলো, কথা কি ভালো শোনা যায়? জি জি স্যার। স্যার। আচ্ছা, তাহলে আজকে বুঝবা।
এই দেখো, সমাজকে ভালো করে বুঝতে হলে যে কাজটা প্রথমে করতে হয় বা করা অপরিহার্য সেটা হলো সমাসের সাথে সংশ্লিষ্ট কিছু পরিভাষা আছে, ব্যাকরণের পরিভাষা। ওই পরিভাষাগুলোর পারিভাষিক অর্থ তোমাকে বুঝতে হবে। পরিভাষা কারে কয় এটা যখন শব্দ পড়ায় তখন বুঝবা। আপাতত তোমরা শুধু এটা দেখো, সমাসের সাথে সংশ্লিষ্ট কিছু পরিভাষা আছে ব্যাকরণের, ওগুলো ভালো করে বুঝতে হবে। আমি দেখাই সেগুলো, দেখো। দেখো, সমস্যমান পদ, সমস্ত পদ, বেশ বাক্য বা বিগ্রহ বাক্য, পূর্বপদ, পরপদ বা উত্তরপদ, অতিথিপদ, পরনিপাত। এই যে দেখো, তোমরা এই শব্দগুলো দেখেছো ওই 6-7 বাদ দিয়ে। 6-7 দেখার সুযোগ তোমাদের হয় নাই, 6 আর 7 দেখো নাই, আর অন্যগুলো তোমরা দেখেছো। কিন্তু দেখেছো মানে কি, দেখেছো এর অর্থ হলো তোমরা হলো চামড়ার চোখ দিয়ে দেখছো, অন্তর চোখের দ্বারা দেখা হয় নাই। বুঝতে পারছো? তো চামড়ার চোখের দেখা তো কাজ হয় না, অন্তর চোখের দ্বারা দেখলে কাজ হয়। চলো আগে আমরা এগুলো অন্তর চক্ষের দ্বারা দেখার ব্যবস্থা করি। আমি ফার্ম গেট আসছি, বলতো বাক্যটা কি লিখছি? আমি ফার্মগেট আসছি। আচ্ছা, এবার শোনো, সমাসের যে ডেফিনেশন বা সংজ্ঞার্থ, সেখানে বলা আছে, তোমরা পড়েছ, পরস্পর অর্থ সম্পর্ক যুক্ত দুই বা ততোধিক পদের এক পদ হওয়াকে সমাস বলে। বলতো ঠিক না? পরস্পর অর্থ সম্পর্ক যুক্ত দুই বা ততোধিক পদের এক পদ হওয়াকে সমাস বলে। এটা পড়ো নাই? সংজ্ঞায় পড়ো নাই? জি স্যার। আচ্ছা, পড়ে থাকলে আমি যে এখানে বাক্যটা লিখলাম, আমি ফার্ম গেটে আসছি, এই যে বাক্যটা লিখলাম, এই এই বাক্যের মধ্যে দুই বা ততোধিক পদ আছে না? জি স্যার। পরস্পর অর্থের সম্পর্কও আছে না? জি স্যার। তাহলে তোমরা কি আমাকে এই 3টা পদ এক পদ বানিয়ে দিতে পারবে, অর্থাৎ সমাস করে দিতে পারবে? না স্যার। আচ্ছা, পারবে না। আর ঠিক আছে, পারবে না, নিচে লিখে আমি আরো 3টা দেখি এই 3টা পারো নাকি। নিয়ে আসছি। এটা বলতো পারবো স্যার। এই 3টা পারবে? হ্যাঁ স্যার। কি হবে? সিংহাসন। সিংহাসন। হ্যাঁ, তাহলে এবার ব্যাপারটা শোনো, মধুলোপী কম। এবার কথাটা শোনো, কথাটা এবার শোনো। আমি ফার্ম গেটে আসছি, এটা যেমন একটা বাক্য, সিংহ চিহ্নিত আসন এটাও একটা বাক্য। কিন্তু এবার তফাৎটা শোনো, দুই বাক্যের তফাৎটা কি শোনো। তফাৎটা হলো, উপরের বাক্যের পদগুলোকে এক পদ করার প্রয়োজন নাই। আমি ফার্ম গেটে আসছি, এটাকে এক পদ বানাবার প্রয়োজন নাই। মাথায় রেখো, যে বাক্যের পদগুলোকে এক পদ করার প্রয়োজন হয় না, ওই বাক্যের পদগুলোকে সাধারণ পদ বলে। কি পদ বলে? পদ বলে। সাধারণ পদ বলে।
আর যেই বাক্যের পদগুলোকে এক পদ করার প্রয়োজন আছে, যেমন সিংহ চিহ্নিত আসন, এটাকে এক পদ করার দরকার আছে। যেই বাক্যের পদগুলোকে এক পদ করার প্রয়োজন আছে, ওই বাক্যের পদগুলোকে সাধারণ পদ বলে না, এদের একটা বৈয়াকরণিক পারিভাষিক নাম আছে। সেই নামটা হলো সমসমান পদ। হ্যাঁ, তাহলে আমারে বলো, সাধারণ পদ আর সমসমান পদ এই দুয়ের পার্থক্যটা পরিষ্কার হয়েছে? সাধারণ পদ আর সমসমান পদ দুটা ক্লিয়ার হয়েছে? জি স্যার। যে বাক্যের পদগুলোর এক পদ করার যে বাক্যের পদগুলোকে এক পদ করার প্রয়োজন নাই, এরা সাধারণ পদ। যে বাক্যের পদগুলোকে এক পদ করার প্রয়োজন আছে, এরা হলো সমসমান পদ। বলো, প্রত্যেকটা সমসমান পদ, যেমন সিংহ সমসমান পদ, চিহ্নিত সমসমান পদ, আসন সমসমান পদ। আচ্ছা, গেল। এবার সমস্ত পদ। বলো তো সমস্ত মানে কি? সমস্ত মানে সব। সমস্ত মানে সব, হ্যাঁ। তাহলে মাথায় রেখো, সবগুলো সমসমান পদ যেখানে গিয়া মিলিত হয়, যেখানে গিয়া একত্র হয়, যেখানে গিয়া সংক্ষিপ্ত হয়, ওই জায়গাটাকেই সমস্ত পদ বলে। সিংহ চিহ্নিত আসন এই তিনটে গিয়া সংক্ষিপ্ত হচ্ছে কোথায়? সিংহাসনে। সুতরাং এই সিংহাসনটা কি জিনিস? সমস্ত পদ। সমস্ত পদ। তাহলে বলো, এই কথাটা মাথায় গেল? এবার বেশ বাক্য বা বিগ্রহ বাক্য। বেশ বাক্য বা বিগ্রহ বাক্য হলো সমস্ত পদকে একজনে বুঝবে না, সুতরাং তাকে এটা বুঝাতে হলে ব্যাখ্যা করতে হবে, মানে ব্যাখ্যা করে বুঝাতে হবে। আর সমস্ত পদকে যখন ব্যাখ্যা করবা, ব্যাখ্যা করলে একটা বাক্য হবে, স্বাভাবিক কথা এটা। সমস্ত পদকে বোঝাবার জন্য ব্যাখ্যা করলে একটা বাক্য হবে। তো সমস্ত পদকে ব্যাখ্যা করলে যে বাক্যটা হয়, ওই বাক্যটাকে বেশ বাক্য বলে। এখন অন্যান্য পদকে ব্যাখ্যা করলে বাক্য হয় না? হয়। কিন্তু মাথায় রাখবা, সমস্ত পদ ব্যতীত অন্যান্য পদকে ব্যাখ্যা করলে যে বাক্য হয়, সেই বাক্যকে সাধারণ বাক্য বলে। বলো, কি বাক্য বলে? সাধারণ বাক্য। হ্যাঁ, সমস্ত পদ ব্যতীত অন্যান্য পদকে ব্যাখ্যা করলে যে বাক্য হয়, সে বাক্যকে কি বাক্য বলে? সাধারণ বাক্য বলে। হ্যাঁ। আর সমস্ত পদকে ব্যাখ্যা করলে যে বাক্য হয়, তাকে বেশ বাক্য। বেশ বাক্য বা বিগ্রহ বাক্য বলে। বলো, কথাটা মাথায় গেছে কিনা? এখন তোমরা বলতে পারো আমাকে যে স্যার, সমসমান আর বেশ বাক্য তো একই মনে হচ্ছে, একই মনে হচ্ছে না? বাচ্চাদের কথা শোনা যাচ্ছে স্যার, একটু ওনাদেরকে মিউট করতে বলেন আমার স্যার। নাতিনের কথা শোনা যায়, নাতিনের কথা শোনা গেলে তো অন্য ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ, আমার এই নাতি নাতনির কথা যেন না শোনা যায়, এদেরকে একটু মিউট করে রাখো। হ্যাঁ, কি করবা, এটা তো পরিস্থিতি এরকম, কিছু করার নাই। হ্যাঁ, দৌড়ে মেয়েটা কাছে কাছে চলে আসে, উপায় নেই। স্যার মিউট করে রাখলেই হয় স্যার। হ্যাঁ, বুঝছি, আসবে তো অবশ্যই। বাস্তবতা বড় কঠিন। আচ্ছা, তাহলে শোনো, বলতে পারো একজনে যে স্যার সমসমান পদ আর বেশ বাক্য তো একই হয়ে গেল। না, একটা পার্থক্যটা কি দেখো। বলো তো, আমার গায়ে এটা কি? বলো তো, আমার গায়ে এটা কি? বলো, শার্ট। বলো তো, এটা কি? এই যে এটা কলার। কলার। বলো তো, এটা কি? এটা পকেট। বলো তো, এই যে এগুলা কি? যে এটা বোতাম। বলতাম, এটা কি? এটা কি? হাতা। তুমি চিন্তা করে দেখো, পুরাটা কিন্তু শার্ট, কিন্তু তার প্রত্যেকটা অঙ্গের নাম ভিন্ন। কলার, হাতা, বুতাম, পকেট, তাই না? তাহলে ওই সমসমান পদ হইলো কলার, পকেট, বুতাম, আর বেশ বাক্য হলো শার্ট। বলো, কথা বুঝতে পারছো এবার? জি স্যার। মানে পুরা বাক্যটা বেশ বাক্য, এটা বেশ বাক্য। আর তার যে অঙ্গগুলো আছে, অঙ্গগুলোর নাম কি? সমসমান পদ। তাহলে আমার বলো, কথাকে বুঝা গেল? জি স্যার। আচ্ছা, এবার পূর্বপদ, পরপদ, মধ্যপদ এগুলা নিয়ে কোনো টেনশন নাই। পূর্বপদ, পরপদ, মধ্যপদ নিয়ে কোনো টেনশন নাই। এই জন্য নাই যে
ওই যে এখানে তিনটা সমসমান পদ আছে না, যে এখানে এখানে এখানে, আমাকে বলো তো এই তিনটা সমসমান পদ কি একটার উপরে আরেকটা আছে? না। কিভাবে আছে? পাশাপাশি আছে। তাহলে যদি পাশাপাশি থাকে তার নিশ্চয়ই এর মধ্যে একটা সবার আগে থাকবে, একটা পরে থাকবে। এটা তো ছুটে গেল, দাঁড়াও একটু, দাঁড়াও, এটা কোথা থেকে সেটা কিভাবে ছুটলো? তারা স্মার্ট ওয়াচ দিতে মাত্র 316 টাকা করে কিনলাম একটা। তারা দেয় এই যে এটা, নাহলে নাহলে রিফান্ড করবো, নাহলে রিফান্ড করবো। রফিক ওই ভাই আপনার কথা শোনা যায় একটু। এখানে কি নোট সিন্দির কেউ আছে রে? নোট সিন্দির, নোট সিন্দির কেউ আছে? নোট সিন্দির, এই কথা বল না কেন? স্যার 6 নম্বরে কি লিখছেন আমি বুঝতে পারি নাই। বলবো বলবো, এখানে বাড়ির নোট সিন্দি কেউ আছে নাকি? স্যার আমার কিশোরগঞ্জ। ওই তো কিছু নোট সিন্দি পাশাপাশি। শোনো কথাটা আবার বলি, শোনো। এই যে সিংহ চিহ্নিত আসন, এরা তো একটার উপর আরেকটা না, পাশাপাশি আছে। যে জিনিস পাশাপাশি থাকে এই জিনিসের মধ্যে একটা সবার আগে থাকবে, একটা পরে থাকবে, একটা মাঝখানে থাকবে, এটা স্বাভাবিক কথা। তাহলে সমসমান পদগুলোর যেটা সবার আগে থাকবে এর নাম কি হবে? পূর্বপদ। যেটা সবার পরে থাকবে পরপদ বা উত্তরপদ। পরপদ বা উত্তরপদ। পরবর্তী, আর মাঝখানে যেটা থাকবে মধ্যপদ। স্যার এটা মধ্যপদ। মধ্যপদ। এই ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবা, এক্ষেত্রে একটা কথা মাথায় রাখবা যে এই পূর্বপদ একটার বেশি হবার সুযোগ নাই, পরপদ একটার বেশি হবার সুযোগ নাই, কিন্তু মধ্যপদ অনেকগুলো হইতে পারে। বলো, কথা ক্লিয়ার? হ্যাঁ স্যার। পূর্বপদ একটা হবে, পরপদও একটা হবে, কিন্তু মধ্যপদ কি? অনেকগুলো হতে পারে। অনেকগুলো হতে পারে। হবে। আচ্ছা, তাহলে গেল গেল আমাদের পূর্বপদ, পরপদ বা উত্তরপদ। এবার মধ্যপদটা কিন্তু ওখানে লেখা হয় না মনে হয় না? জি না স্যার। পরপদ, আচ্ছা মধ্যপদ যাক লেখা না হোক, এখানে লেখা হয় নাই, মধ্যপদ আছে। কথা বুঝতে পারছো কিনা? জি স্যার। এবার আসো অতিথি পদে। স্যার 6 নম্বরটা আমি লেখা বুঝতেছি না। 6 নাম্বারটা অতিথি পদ, আমি তো বললে তো বুঝবা। 6 নাম্বারটা বলবো আমি এখন, বললে তো বুঝবা, না বললে কোথা থেকে বুঝবা? একটু চা খাইতে হবে, গ্রিন টি গ্রিন টি। শোনো, 6 নাম্বারটা হলো অতিথি পদ। এটা তো আমি বুঝালে পরে বুঝবা, না বুঝালে কোথেকে বুঝবা? দেখো 6 নাম্বারটা অতিথি পদ। অতিথি পদ কাকে বলে? অতিথি পদটা হলো, দাঁড়ান দেখাচ্ছে। শোনো, অতিথি পদটা হলো সমস্ত পদকে ব্যাখ্যা করলে যে বাক্য হয় তাকে কি বাক্য বলে? বলো। বেশ বাক্য বলে। বেশ বাক্য তো একটা বাক্য। বেশ বাক্য একটা বাক্য, বাক্যের একটা গঠন থাকে। বাক্যের কি থাকে? একটা গঠন থাকে। হ্যাঁ, বাক্যের একটা যে গঠন থাকে, বাক্যের গঠনটাকে ব্যাকরণসম্মত করতে হলে সমাসের সাথে সম্পর্ক নেই এমন পদেরও প্রয়োজন হয়। যেমন দেখো, সিংহ চিহ্নিত, এখানে যে দেওয়া হয়, সিংহ চিহ্নিত যে আসন, এই যেটা, এই যেটা হলো অতিথি। অর্থাৎ অর্থাৎ বেশ বাক্যের গঠনটাকে সুষম করতে, অর্থবহ করতে সমাসের সাথে সম্পর্ক নেই এমন যে পদের আগমন হয় বা পদসমষ্টির আগমন হয় তাদেরকে অতিথি পদ বলে। নানা রঙের অতিথি পদ আছে, তোমরা এদেরকে চিনো, এদেরকে নিয়ে তোমাদের খেলা নেলাও আছে, কিন্তু তোমরা জানো না বা বুঝো না এরা যে অতিথি পদ। বলো, কথাটা কি বুঝতে পারছো? আজকের পরে বুঝবা, আজকের পর থেকে বুঝবা, আজকের পর থেকে বুঝবা অতিথি পদ যে। বলো, কথা ঠিক আছে কিনা? জি স্যার। এবার পরনিপাত।
এই দেখো কারে কারে বলে পৌরনিপাত, এটা দেখো। গরম যে চা, গরম চা, এটি হওয়ার কথা ছিল, এটা কিন্তু কি না, কিন্তু না। গরম যে চা, গরম চা হওয়ার কথা ছিল, কিন্তু না। আমরা বলি চা গরম। চা গরম। এই দেখো, যখন চা গরম বলা হয় তখন কি হয়? পূর্বপদটা পরে চলে যায়, পূর্বপদটা পরে চলে যায়। সমাসের ক্ষেত্রে পূর্বের পদের পরে যাওয়ার নাম হলো পরনিপাত। বলো, কথা কি বুঝতে পারছো? স্যার সমাসের ক্ষেত্রে পূর্বের পদের পরে যাওয়ার নাম কি? পরনিপাত। পরনিপাত। এরা বহু সমাসের ক্ষেত্রে পরনিপাত ঘটে। যদি তোমার এই পরনিপাতের জ্ঞান না থাকে তাহলে তুমি ভুল করবে। যেমন আমি দেখাই, আলু ভর্তা, বেগুন ভর্তা। বলো তো দেখি, এই যে বেগুন ভর্তা, এই বেগুন ভর্তা কি কি জিনিস বলো তো? বলো। বেগুন হচ্ছে ভর্তা। এই যে পারলা না, তুমি কেন পারলা না? তুমি পারলা ভর্তা যে বেগুন। ভর্তা হ্যাঁ, যে বেগুনের। হ্যাঁ, ওই তুমি যে প্রথম যে পারলা না, কেন পারলা না? পরনিপাত তুমি বুঝো না বলে তুমি পারো নাই। শোনো, বেগুন ভর্তা হলো ভর্তা যে বেগুন, কিন্তু আমরা ভর্তা যে বেগুন, ভর্তা বেগুন কই না, আমরা বলি ভর্তা যে বেগুন, বেগুন ভর্তা। সিদ্ধ যে আলু, আলু সিদ্ধ। সিদ্ধ যে আচ্ছা, ডিম সিদ্ধ। ভাজি যে করল্লা, করল্লা ভাজি। ভাজি যে ঢেঁড়স, ঢেঁড়স ভাজি। এই যে পদ উল্টে গেল, এই উল্টার নাম হলো পরনিপাত। মানে পূর্বের পদটা পরে গেল, এর নাম হলো পরনিপাত। আমাকে বলো স্যার তো। আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, কোশ্চেন করো, কোশ্চেন করো। স্যার ভূতপূর্ব, পূর্বে ভূত, এটা স্যার কি হবে স্যার? এটা এটা তো বলবো, এটা সবসময়। এটা বলবো, এটা বলবো, এটা বলবো আমি। এটাকে বলে এই 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 তোমরা ওই যে সমাসের প্রকারের মধ্যে আছে, তোমাদের এটা এখানে নাই। এটাকে বলে সুপসুপা সমাস বলে, সুপসুপা। বুঝছো? এটাও পরনিপাতেই, এটা পরনিপাত হয়। হ্যাঁ, এটা সুপসুপা সমাস, কিন্তু এটাও পরনিপাতই। তাহলে আমাকে বলো, এই শব্দগুলোর মানে ভালো করে বুঝতে পারছো কিনা? জি স্যার। আচ্ছা, তোমরা একটা কাজ করো, এই আমি বলি একটু জটপট লিখে রাখো বিষয়গুলো। আমি তো এতক্ষণ বুঝালাম, একটু জটপট লিখে রাখো। আমি বললি আমাদের শুনে শুনে লেখো, কোনো টেনশন নাই। দেখো, সমস্যমান পদ, নাকি নাকি তুমি লিখে ফেলছো? না স্যার, আরেকবার বলেন। লেখো না, লেখো না, লেখা কথা লেখো। সমস্যমান পদ লেখো, যে কয়টি পদের সমন্বয়ে সমাস গঠিত হয়। যে কয়টি পদের সমন্বয়ে সমাস গঠিত হয় তাদের প্রত্যেকটিকে সমস্যমান পদ বলে। লেখো, যে কয়টি পদের সমন্বয়ে সমাস গঠিত হয় তাদের প্রত্যেকটিকে সমস্যমান পদ বলে। লেখছো, লেখছো? স্যার এবার লেখো সমস্ত পদ। সমস্ত পদ লেখো। লেখো, সমস্যমান পদগুলোর একত্র, সমস্যমান পদগুলোর একত্র মিলিত বা সংক্ষিপ্ত রূপকে, সমস্যমান পদগুলোর একত্র মিলিত বা সংক্ষিপ্ত রূপকে সমস্ত পদ বলে। লিখছো, লিখছো? জি স্যার। স্যার, এবার লেখো ব্যাস বাক্য, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। লেখো, সমস্ত পদকে ব্যাখ্যা করলে যে বাক্য তৈরি হয়, সমস্ত পদকে ব্যাখ্যা করলে যে বাক্য তৈরি হয় তাকে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বলে। সমস্ত পদকে ব্যাখ্যা করলে যে বাক্য তৈরি হয় তাকে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বলে।
লিখতে পারছো? স্যার আরেকবার বলেন। সমস্ত পদকে ব্যাখ্যা করলে, সমস্ত পদকে ব্যাখ্যা করলে যে বাক্য তৈরি হয় তাকে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বলে। লেখছো লেখছো? জি জি স্যার। স্যার। এবার লেখো পূর্বপদ। পূর্বপদ লেখো সমস্যমান পদগুলোর প্রথম পদটিকে পূর্বপদ বলে। লেখো সমস্যমান পদগুলোর প্রথম পদটিকে পূর্বপদ বলে। সমস্যমান পদগুলোর প্রথম পদটিকে পূর্বপদ বলে। এবার লেখো পরপদ বা উত্তরপদ। পরপদ বা উত্তরপদ। পরপদ বা উত্তরপদ। দেখো সমস্যমান পদগুলোর শেষের পদটিকে, পরে। সমস্যমান পদগুলোর শেষের পদটিকে পরপদ বা উত্তরপদ বলে। সমস্যমান পদগুলোর শেষের পদটিকে পরপদ বা উত্তরপদ বলে। এবার লেখো মধ্যপদ। লেখো মধ্যপদ। নাই তুমি তুমি লেখো মধ্যপদ। মধ্যপদ লেখো ব্যাস বাক্যের মধ্যবর্তী পদগুলোকে, যেহেতু একাধিক থাকবে এই জন্য কথাটা বহুবচন করে লেখো। ব্যাস বাক্যের মধ্যবর্তী পদগুলোকে, ব্যাস বাক্যের মধ্যবর্তী পদগুলোকে মধ্যপদ বলে। ব্যাস বাক্যের মধ্যবর্তী পদগুলোকে মধ্যপদ বলে। দেখছো? জি স্যার। জি স্যার। এবার লেখো অতিথিপদ। লেখো অতিথিপদ। অতিথিপদ লেখো ব্যাস বাক্যের গঠনকে, ব্যাস বাক্যের গঠনকে, ব্যাস বাক্যের গঠনকে সুষ্ঠু বা অর্থবহ করতে, ব্যাস বাক্যের গঠনকে সুষ্ঠু বা অর্থবহ করতে সমাসের সাথে সম্পর্ক নেই এমন যে পদ বা পদসমষ্টির আগমন হয়, এমন যে পদ, ব্যাস বাক্যের গঠনকে সুষ্ঠু বা অর্থবহ করতে সমাসের সাথে সম্পর্ক নেই এমন যে পদ বা পদসমষ্টির আগমন হয় তাদের অতিথি পদ বলে। বলো, লিখতে পারছো? লিখতে পারছো? জি স্যার স্যার। আরেকটু বলেন। মানে ব্যাস বাক্যের গঠনকে সুষ্ঠু বা অর্থবহ করতে সমাসের সাথে সম্পর্ক নেই এমন যে পদ বা পদসমষ্টির, মানে একটা হইতে পারে বেশি হইতে পারে, পদসমষ্টির আগমন হয় তাদের অতিথি পদ বলে। এবার 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 লিখছো? জি স্যার। এবার লেখো পরনিপাত। লেখো পরনিপাত। লেখো সমাসের ক্ষেত্রে, সমাসের ক্ষেত্রে পূর্বের পদের পর পদে নিত হওয়াকে, নিত এই যে বানানটা এরকম, এই যে নিত হওয়াকে, সমাসের ক্ষেত্রে পূর্বের পদের পরে পরে নিত হওয়াকে পরনিপাত বলে। যেমন এই উদাহরণটা দিয়ে রাখবা, সমাসের ক্ষেত্রে পূর্বের পদের পরে নিত হওয়াকে পরনিপাত বলে। যেমন এর উদাহরণটা দিয়ে ফেলো, যেমন গরম যে চা, চা গরম লিখবা, গরম যে চা, চা গরম। গরম যে চা লিখবা চা গরম।
লেখছো লেখছো? জি স্যার লিখছি। হ্যাঁ। আর ওই গরম চা কথাটা তুমি ব্র্যাকেটে লিখে রাখো তোমাদের বোঝার জন্য। এই যে এই যে এই যে, এটা ব্র্যাকেট দিয়ে লিখে রাখো শেষে, মানে তোমাদের বোঝার জন্য আর কি, বোঝার জন্য লিখে রাখো। আচ্ছা, লিখছো লিখছো? হ্যাঁ স্যার। এখন এখন ওই ওই সবগুলোর একটা উদাহরণ আমি দিয়ে দিই, উদাহরণটা তোমরা লিখে রাখো। যেমন যেমন এটা লেখো, যেমন লেখো, যেমন সিংহ চিহ্নিত যে আসন, সিংহাসন, যেমন সিংহ চিহ্নিত যে আসন সিংহাসন লেখা। এই যে লেখো এখানে সিংহ চিহ্নিত আসন সমুচ্যমান পদ, সমুচ্যমান পদ। সিংহাসন সমস্ত পদ। সিংহ চিহ্নিত যে আসন, বেশ বাক্য। সিংহ পূর্বপদ, আসন পরপদ, চিহ্নিত মধ্যপদ এবং যে হইল অতিথিপদ। এবং যে হইল অতিথিপদ উদাহরণটা সুন্দর করে লিখে ফেলল। এবং যে হলো অতিথিপদ উদাহরণটা সুন্দর করে লেখো। স্যার লিখছি। সবার লেখা শেষ? মুছে দিব? হ্যাঁ স্যার। জি মুছে স্যার। মুছে দিলাম। স্যার দিলাম, মুছে দিলাম কইলাম। জি স্যার দেন। দেখ দিলাম কইলাম। জি স্যার। ওকে স্যার। আচ্ছা শোনো, এবার বলি, এই জিনিসগুলো যদি তোমার নখ দর্পণে না থাকে তাহলে তুমি সমাজ ভালো করে বুঝবা না, একটু হালকা হালকা বুঝবা। এইগুলো না জানা থাকলে সমাজ ভালো করে বোঝা যায় না। এখন তোমরা বুঝবা ইনশাল্লাহ। জি স্যার, সমাজ হচ্ছে সবচেয়ে ঝামেলার একটা চ্যাপ্টার। হ্যাঁ হ্যাঁ, জামালা চ্যাপ্টার। কিন্তু আমি যে তোমাদের কালকে বলছি, পড়াইছি বোর্ডে, কিন্তু আমি জানি তো যে এইগুলো তোমরা ভালো করে বুঝো না। এইগুলো না বুঝলে তো সমাজ ভালো করে বোঝা যায় না। হ্যাঁ, যাই হোক, এবার ওই সমাসের মধ্যে সবচেয়ে সূক্ষ্মাতি সূক্ষ্ম সমাস হলো দুইটা, একটা হলো উপমান, একটা হলো উপমিত। বলো তো আমার সাথে একমত কিনা? জি স্যার। বলো একমত না একমত না? স্যার একমত। আচ্ছা, এই দুইটা হলো খুবই সূক্ষ্মাতি সূক্ষ্ম সমাস। এই দুইটা সমাসকে বুঝতে হলে প্রথমে এদের রুট সম্পর্কে খবর নিতে হবে। রুট, এদের রুটটা হলো কর্মধারয় সমাস। এদের রুটটা হলো কর্মধারয় সমাস।
রুটটা হলো কর্মধারয় সমাস। তাহলে কর্মধারয় সমাস সম্পর্কে আমরা একটু জেনে নিই। কর্মধারয় সমাসের বৈশিষ্ট্য হলো দুইটা। একটা হলো এর যে সমসমান পদগুলো হবে না, বলো এই যে বললাম সমসমান পদ, যদি তুমি এখন বলো যে স্যার সমসমান পদ কাকে বলে, তাহলে হবে? না স্যার। এই যে আমি বলছি সমসমান পদ, এই কথাটা বলা মাত্র তুমি বুঝো নাই কারে সমসমান পদ বলে? বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, ওগুলা শোনা মাত্র বুঝতে, এগুলো শোনা মাত্র বুঝতে হবে, আদারওয়াইজ তুমি ভালো করে বুঝবা না। আবার বলি শোনো, এই সমাসে যে সমসমান পদগুলো হবে, এই পদগুলো বিশেষ্য বিশেষণ হবে। বলো কি হবে? হ্যাঁ, পদগুলো 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। বাকি 3 প্রকারের পদ এই সমাসে হয় না বললেই চলে। আছে যে একটা ছোট্ট জায়গা, এলে পরে বুঝতে পারবে, কিন্তু হয় না বললেই চলে। এটা তার একটা বৈশিষ্ট্য। আর তার মেইন বৈশিষ্ট্যটা হলো এই সমাসে, শোনো, সমাস মানে হলো সমস্ত পদ। বলো সমস্ত পদ মানে কি? সমাস মানে সমস্ত পদ। তাহলে আমরা যেহেতু সমস্ত পদ শিখছি, সেহেতু সমস্ত পদে ব্যবহার করি। শোনো, সমস্ত পদে মানে কর্মধারয় সমাসে সমস্ত পদে, বলতো সমস্ত পদের কথা মনে পড়ছে কিনা? জি স্যার। সমস্ত পদে পরপদের, বলতো পরপদের কথা মনে পড়ছে কিনা? জি স্যার। আর বলি, সমস্ত পদে পরপদের অর্থেরই প্রাধান্য থাকে। সমস্ত পদে পরপদের অর্থেরই প্রাধান্য থাকে। এই কথাটা শুনলেই ভালো করে বোঝা যায় না। সমস্ত পদে পরপদের অর্থেরই প্রাধান্য থাকে, এটা ভালো করে বোঝা যায় না শুনলে, দেখলে ভালো করে বোঝা যায়। আমি দেখাই তোমাদেরকে, দেখো এটা উদাহরণ দেখো। নীল যে আকাশ, নীল আকাশ। নীল আকাশ, এই দেখো, এই যে নীল, এটা কি জিনিস? এটা হলো বিশেষণ। আকাশ কি জিনিস? এটা হলো বিশেষ্য। নীল এটা কোন পদ? পূর্বপদ। আকাশ কোন পদ? পরপদ। নীল আকাশ কোন পদ? সমস্ত পদ। আচ্ছা, এখন তোমরা আমাকে বলো তো, এই নীল আকাশ কথাটা আমরা যেখানে যেখানে বলি বা ব্যবহার করি, সেখানে নীলকে বেশি বোঝায় নাকি আকাশকে বেশি বোঝায়? বলো। আকাশকে। দেখ, একজন নীলও বলছে, দুজন আকাশও বলছে। স্যার আকাশকে। আকাশকে। আবার অনেকে আছে কোনো কথা কয় না, চুপচাপ আছে, যারা কোনো কথা বলছে না। এই সাউন্ড বন্ধ করো, সাউন্ড বন্ধ করো। যারা কোনো কথা বলছে, রিপ্লাই দিয়ে আবার মিউট করে রাখবেন, রিপ্লাই দিয়ে মিউট করে রাখলে আমরা হ্যাঁ শান্তিতে ক্লাসটা করতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনো শোনো, যারা কোনো কথা কয় নাই, যারা চুপচাপ আছে, মানে কেউ তো বলছে আকাশকে, একজন বলছে নীলকে, আবার অনেকে আছে চুপচাপ। যারা চুপচাপ আছে নিশ্চয়ই তাদের মনে অন্য কথা আছে। আমি কি চুপচাপ ওয়ালাদের বা চুপচাপ ওয়ালিদের মনের কথা কইয়ে দিব? বলো। স্যার বলেন, একটু শুনি। এবার শোনো, চুপচাপ ওয়ালা বা ওয়ালিদের মনের কথাটা এরকম। স্যারে বলতেছেন পরপদের, কিন্তু আমার কাছে তো মনে হচ্ছে দুইটাই সমান সমান। এই কথা মনে করার লোক নাই? হ্যাঁ, দেখছো দেখছো, আমার কাছে মনে হচ্ছে দুইটাই সমান সমান, এই কথা মনে করার লোক আছে, যেহেতু স্বীকারও করছে। এবার আমি একটা ব্যাখ্যা করে দিই, ব্যাখ্যাটা শুনো। ব্যাখ্যাটা শুনলে আর সমান সমান মনে হবে না। ব্যাখ্যাটা হলো, একটা গান শুনে থাকবে তোমরা, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। গানটা শোনো নাই? জি স্যার। শুনেছ? আমাকে বলো তো, গীতিকার যদি গানের কথাটা লিখতেন এইভাবে, আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, বাক্যটাকে শুদ্ধ হইতো না?
হ্যাঁ হতো স্যার। শুদ্ধ হতো। কিন্তু আমাকে বলো তো, নীলের নিচে আমি রাস্তা চলেছি একা, শুদ্ধ হতো কি? না। না স্যার। এটা আমাদের ম্লান হয়ে যায় কেন? বলো, নীলের নিচে আমি রাস্তা চলে শুদ্ধ 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 হইতো? না স্যার। এবার তুমি চিন্তা করে দেখো, নীল আকাশকে যেখানে যেখানে ব্যবহার করা হয় সেখান থেকে নীল বাদ দিলে কোনো অসুবিধা নাই। আকাশের পক্ষে বাক্য একাই এই যে তুমি তুমি তারা দেখেন, তারা দেখি এই যে এই যে নেটের কারণে না, কাজটা সরে যাচ্ছে। আচ্ছা তুমি কি এমনি শুনতে পাচ্ছ? স্যার শোনা যায় কিন্তু শুনতে পাচ্ছি কিন্তু একটু ঘোলা দেখা ঘোলা। যাচ্ছে স্যার কিন্তু দেখা ভালো করে যাচ্ছে না। এই তো দেখা যাচ্ছে না। ব্লার হয়ে গেছে। বাহ। স্যার এটা ফোকাস সরে যাওয়ার জন্য হচ্ছে। এখন দেখা যায়। ভাইয়া বোর্ডের কালারটা একটু সবুজ করে দিলে তাহলে এই সমস্যাটা হইতো না। ও আচ্ছা, দাঁড়াও, ও তো দিকে আসুক, সে আসুক। আচ্ছা তাহলে তোমরা আমাকে বলো নীলাকাশ শব্দটাকে যেখানে যেখানে ব্যবহার করা হয় সেখান থেকে যদি নীলকে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে কোনো অসুবিধা নাই, আকাশের পক্ষে একই বাক্য অর্থপূর্ণ হয়। কিন্তু আকাশকে বাদ দিয়ে দিলে নীলের পক্ষে বাক্য অর্থপূর্ণ হয় না। এখন বলো তো দামটা কার বেশি? আকাশের। স্যার এখানে এক্ষেত্রে তো তাহলে বলা যায় বিশেষ্য পদের প্রাধান্য বেশি পাবে। না না না, এই কথা বলার জন্য তোমাকে আমি একটা পিঠা দেবো, পিঠা। আমি তো হাতের কাছে পাবো না তোমারে, পাইলে তো আমি একটা পিঠা দিয়ে দিতাম। চুপ করে শোনো, শেষ করতে দাও। হ্যাঁ, আমাকে শেষ করতে দাও। তাহলে আমাকে বলো, দুইটা বৈশিষ্ট্য ক্লিয়ার হয়েছে? একটা হলো সমস্যমান পদগুলো বিশেষ্য বিশেষণ হবে, আর সমস্ত পদে পরপদের অর্থের প্রাধান্য থাকবে। বলো, কথা ক্লিয়ার তো? জি স্যার। কিন্তু এইবার বলি শোনো, ও যে আমরা যে উদাহরণটা দিলাম, এখানে দেখা যাচ্ছে বিশেষণের অবস্থানটা পূর্বে, বিশেষের পরে। তাহলে একটা প্রশ্ন উঠে, স্বভাবতই প্রশ্নটা উঠে, সেটা হলো এরকম যে তাহলে সমস্ত কর্মধারা সমাসেই কি বিশেষের অবস্থানটা পরে থাকবে আর বিশেষণের পূর্বে থাকবে? এটা কার প্রশ্ন? আমাদের প্রশ্ন। তোমাদের প্রশ্ন। এর উত্তর হলো না। উত্তর কি? না। উত্তর যদি না হয়ে থাকে তাহলে দেখতে হয় অবস্থান কিরকম হয়। আমি দেখাই, দেখো আমাদের এই বিদ্যমান উদাহরণটায়, দাঁড়াও, আমাদের এই বিদ্যমান উদাহরণটায় আগে আছে বিশেষণ, দেখো, আর পরে আছে বিশেষ্য, তাই না? আচ্ছা, এমন হইতে পারে তার উল্টাটা হইতে পারে। উল্টাটা হইলে আগে থাকবে বিশেষ্য আর পরে থাকবে বিশেষণ। যেমন একটা উদাহরণ দেখো, কাজলের ন্যায় কালো। কাজল কালো। কাজল কালো। আমাকে বলো তো, কাজলটা কি পদ? স্যার বিশেষ্য। আর কালোটা কি পদ? বিশেষণ। এখন আমাকে বলো তো, কাজল কালো এই কথাটা শুনলে, দেখলে, লেখলে, বললে তোমাদের কাছে কি কাজলটা বড় মনে হবে না কালোটা? বলো। কালোটাকে কালো। কালোকে প্রাধান্য দেবে। কারণ আমরা কালো দেখলেই বেশি তুলনা করি কাজলের নিয়ে কালো। তাহলে কেউ যদি বলে কাজল, তাহলে কি জবাব দিবা? একজনে বললো যে না, আমার কাছে কাজলটাই বড় মনে হচ্ছে, তখন তার কি কইবা? বলো। জি না স্যার, এটা হবে না। হবে না বললে তো হবে না। বলো জুই, বলো জুই। স্যার এখানে হচ্ছে কাজলের বিশেষত্বই হচ্ছে কালো। না, আমি বুঝলাম না। আমি বলতেছি কাজলের প্রাধান্য বেশি, বা কাজলের প্রাধান্য পাচ্ছে। আমি বললাম, আমার তোমরা কি দিয়ে কাজলের প্রাধান্য মনে হচ্ছে। হ্যাঁ, কালোটা হবে। আচ্ছা, একজনে বললো যে কর্মধারয় সমাস তো নাকি। হ্যাঁ, কর্মধারয়
কর্মধারয় সমাসে তো পরপদের অর্থে প্রাধান্য থাকে, সেক্ষেত্রে কালোটাই তো প্রাধান্য পাবে। আচ্ছা, তুমি তো সেই অর্থ ধরে কইলা, কিন্তু এই কথাটা একজনে জানে না, তখন সে কি বলবে? আচ্ছা আমি বলি, শোনো, যার কাছে কাজলটাই বড় মনে হচ্ছে তার নামটা বলো। তুমি বলো যে স্যার আমার কাছে কাজলটাই বড় মনে হচ্ছে, তুমি নামটা বলো। শুনলাম কে যেন বলছে, বলো নাম বলো। কাজলটা হুমায়রা। হুমায়রা, আচ্ছা ভেরি গুড। এবার হুমায়রা মন দিয়ে শোনো কথাটা, অসুবিধা নাই। হুমায়রার কাছে কাজলটা বড় মনে হচ্ছে, এটা মনে হতেই পারে, মনে হওয়াটা স্বাভাবিক। এবার ব্যাখ্যা শোনো, ব্যাখ্যাটা শুনলে দেখবে তোমার কাছে আর এই কাজলটা বড় মনে হচ্ছে না। যেমন হুমায়রাকে কেউ বললো যে হুমায়রা তোমার চোখ দুটো খুব সুন্দর, কেউ বললো কি এই কথা, কিন্তু আর পুরুষ ছাড়া কেউ বলে না। আচ্ছা অসুবিধা নেই, বললো পুরুষই। যে তোমার চোখের প্রশংসা করলো তাকে তুমি জিজ্ঞেস করলে যে আমার চোখে তুমি সুন্দরের কি দেখলে, তুমি প্রশ্ন করলে, সে উত্তর দিল যে তোমার চোখগুলো খুব কালো, তোমার চোখগুলো খুব কালো। যখন বললো চোখগুলো খুব কালো, তখন স্বভাবত তোমার কৌতূহল যে কিরকম কালো, আমি তাকে আবার জিজ্ঞেস করি। তো তুমি জিজ্ঞেস করলে কিরকম কালো, সে উত্তর দিল একেবারে কাজলের মতো কালো, বইলা সে চলে গেল। এখন আমাকে বলো তো হুমায়রা, এই যে লোকটা বলছে একেবারে কাজলের মতো কালো, তার মুখ থেকে এই কথাটা শোনার পর পর তুমি তোমার যে নিখুঁত কালো এটা বুঝবে, নাকি কাজল খুঁজতে বের হয়ে পড়বে? বল হুমায়রা, বলো। জি স্যার, বুঝি নাই আবার। মানে ওই যে তুমি জিজ্ঞেস করলা যে আমার চোখটা কেমন কালো, লোকটা বললো একেবারে কাজলের মতো কালো। এই কথাটা তার মুখ থেকে এই কথাটা তার মুখ থেকে শোনার পর পর তুমি তোমার চোখ যে নিখুঁত কালো বা গাঢ় কালো এটা বুঝবে, নাকি কাজল কিনে আয়নার কাছে গিয়ে কাজল টিপে বের করে মিলামিলি করবে, কোনটা এটা বলো? কালো, নিখুঁত কালো মনে হবে। এই যে এখন বলো তো দেখি, কাজল কালো বললে কি কাজলের মূল্য বেশি না কালোর মূল্য বেশি? কালোর মূল্য বেশি। কালোর মূল্য বেশি। বলো, কথায় বুঝতে পারছো এবার? জি স্যার। জি স্যার। আবার এমন হতে পারে, পুরোপরটা হতে পারে বিশিষ্য, পরেরটাও হতে পারে বিশিষ্য। যেমন দেখো, চাঁদের ন্যায় মুখ চাঁদ মুখ, চাঁদের ন্যায় মুখ চাঁদ। বলো চারটা কি পদ? বিশেষ্য। মুখটা কি পদ? বিশেষ্য পদ। এখন চাঁদ মুখ বললে কি চাঁদ বোঝায় না মুখ বোঝায়? চাঁদের মতো মুখ। আমরা কোনটা বুঝি? মুখ বোঝায়, মুখটা বোঝায়। এখানে হলো মুখের প্রাধান্য, মুখ বোঝায়। আবার এমন হইতে পারে, এই দেখো দুইটা পদে হইতে পারে বিশেষণ। যার ইষ্ট তা পুষ্ট, হৃষ্ট পুষ্ট। আমাকে বলো তো হৃষ্টটা কি পদ? বিশেষণ। পুষ্টটা কি পদ? বিশেষণ। এখন তোমরা আবার প্রশ্ন করতে পারো, স্যার হৃষ্ট মানে যা, পুষ্ট মানেও তো তা, তাহলে এখানে আমরা কি কইরা পরপদের প্রাধান্য বুঝি? দুইটাই তো সমার্থক শব্দ, এই ঠিক কিনা? হ্যাঁ স্যার। শোনো, এই দুইটা সমার্থক শব্দ হলেও মনে রাখবা, অর্থাৎ হৃষ্ট মানে যা, পুষ্ট মানে তা হলেও এই শব্দের ব্যবহারকালে আমরা কিন্তু শুধু হৃষ্ট ব্যবহার করতে পারি না। আমাকে বলো তো, আমরা কি এই কথা বলতে পারি বা বলি যে বাচ্চাটা হৃষ্ট হয়েছে? এটা বলি কেউ? না স্যার। এটা অসুজন্য কথা, কিন্তু বলতে পারি পুষ্ট হয়েছে। দেখো, শুধু পুষ্ট বলতে পারি, হৃষ্ট পুষ্ট বলতে পারি, কিন্তু শুধু হৃষ্ট পারি না। তাহলে দামটা কার বেশি হলো বলো?
পুষ্টের এই যে পুষ্ট, মাথায় রাখবা, কোনো না কোনো ভাবে যেই পদটা পড়ে থাকবে তারই অর্থের প্রাধান্য থাকবে। দেখো, স্যার বলো। এখানে যে যা তা এই দুইটা এই কি বলি, অতিথি পদ? এলে বলি, এগুলো বলি, যা, তা, ন্যায়, যে, এগুলা কিন্তু অতিথি পদ। বল, এগুলা কি থ্যাংক ইউ পদ? স্যার। অতিথি পদ, অতিথি পদ। মাথায় রেখো। আরেকটা জিনিস দেখো, এই যে কালো হলো পরপদ, আকাশ পরপদ, মুখ পরপদ, পুষ্টু পরপদ। এইখানে মাথায় রেখো, এর সমস্ত পদে গিয়েও কিন্তু পরপদের স্ট্যাটাসটা বদলাবে না। এখানে যেমন পরপদ ও সমস্ত পদে গিয়েও পরপদ, এখানে পরপদ সমস্ত পদে গিয়েও পরপদ, এই যে সমস্ত পদে গিয়েও পরপদ। বলো, পূর্বপদ, এখানে পূর্বপদ, এই যে এখানেও পূর্বপদ, মানে পূর্বপদ পরপদের স্ট্যাটাসটা সমস্ত পদে গেলেও বদলাবে না, ঠিকই থাকবে। বলো, কথা বুঝতে পারছো কিনা? জি জি স্যার। স্যার। হুম। এবার তোমরা লেখো, এর সংজ্ঞার্থটা লেখো, কর্মধারয় সমাসের লেখো। মধ্যপদ এখানে মধ্যপদ নাই, এখানে মধ্যপদ নাই, এগুলোতে মধ্যপদ নাই। পার্থক্যটা বুঝবো কিভাবে? হ্যাঁ, পার্থক্যটা বুঝবো কিভাবে? হ্যাঁ, স্যার মধ্যপদ আর অতিথি পদের পার্থক্যটা কিভাবে বুঝবো? হ্যাঁ, এটা ওই তো এমনি বুঝবা, এটা তোমার আর এ করা লাগবে না। মানে সমস্ত পদে যার অংশগ্রহণ নাই, আরো কিছু মধ্যপদ সামনে দেখাইলে তো বুঝবো। গতদিন পড়াইছি, আমাকে বলো তো, মৌ আশ্রিত মাছি বললে কি এই আশ্রিত কথার ভূমিকা আছে না মৌমাছির মধ্যে? জি স্যার। ওইটা মধ্যপদ। সিংহ চিহ্নিত আসন, তাই আসনে কি চিহ্নিত কথার অর্থ আছে না? জি স্যার। ওটা মধ্যপদ। তারপরে জ্যোৎস্না শুভিত রাত, এই যে শুভিত, এটা মধ্যপদ। সে অর্থে যে, যা, তার কোনো ভূমিকা সমস্ত পদে আছে? না স্যার। না স্যার। এরা অতিথিপদ। যার ভূমিকা সমস্ত পদে নাই, এরাই অতিথিপদ। বলো, কথা বুঝতে পারছো কিনা? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এবার লেখো, ও সংজ্ঞার্থ লেখো। লেখো, যে সমাস বিশেষ্য বিশেষণ পদের সমন্বয়ে গঠিত হয়। লেখো, যে সমাস বিশেষ্য বিশেষণ পদের সমন্বয়ে গঠিত হয়। যে সমাস বিশেষ্য বিশেষণ পদের সমন্বয়ে গঠিত হয় এবং এবং সমস্ত পদে পরপদের অর্থের প্রাধান্য থাকে, এবং সমস্ত পদে পরপদের অর্থের প্রাধান্য থাকে, তাকে কর্মধারয় সমাস বলে। যেমন বইলা এই উদাহরণটি লেখো। যেমন, যেমন বইলা উদাহরণটা যেভাবে দেওয়া আছে, এই ঠিক এইভাবে তুলে ফেলো। তুলছি স্যার। তুলছো? জি স্যার স্যার, আগে তুলছি, আপনি যখন বলছেন তখনই তুলছি। আচ্ছা, তো এবার আমাকে বলো, কর্মধারয় সমাসের দুইটা বৈশিষ্ট্য পরিষ্কার হয়েছে? জি স্যার। আচ্ছা, আচ্ছা, স্যার একটা প্রশ্ন করি। হ্যাঁ, প্রশ্ন করো। স্যার, বিশেষ্য বিশেষণ পদ সহজভাবে চেনার কোনো উপায় আছে? এই জগতে উপায় নাই এমন কিছু নাই। তুমি কি এটা সবুজ করে দিবা? বোর্ডটাকে সবুজ করবো, সবুজ। জি স্যার স্যার করেন। এভাবে ভালো লাগতেছে। কোনটা? এটা ভালো লাগতেছে? ফোকাসটা চেঞ্জ। এইভাবেও ভালো লাগছে। হ্যাঁ, স্যার সবুজ কালারটা না দিলে ফোকাসটা সরে যাবে বারবার, সবুজ কালারটা দিলে ফোকাসটা সরবে না। জি স্যার। কি রে, বাহ, তুমি ভালো আছো? এই ক্লাস হলো, পরের ক্লাস এই তো থাক, রাখো, এটা রাখো। হুম, আজকে এটাই ছিল স্যার। থাক, চলো চলো, এটা চলো। আচ্ছা, তাহলে
তাহলে শোনো, এই প্রশ্নের উত্তর এখানে নাই। বিশেষ্য বিশেষণ চিনার কায়দার উত্তরটা এখানে নাই। হ্যাঁ, এটা পদ পড়াবার সময় এটা বোঝা যায়। এটা সিম্পল, কোনো কিছুর নাম কি বিশেষ্য বলে, আর নাম সম্পর্কে যা বলে দোষ গুণ এগুলো বিশেষণ, এগুলা সিম্পল কথা। আচ্ছা, এবার আসো, সত্যি সত্যি তোমরা এই সমাজটাকে দেখলে চিনতে পারো কিনা। আমি একটা টেস্ট যদি করি তাহলে কি আমার গুনাহ হবে? না স্যার। তাহলে না দাঁড়াও। স্যার, করেন। জি না স্যার, টেস্ট করেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। নিচের কোনটি কর্মধারয় সমাস নয়? নিচের কোনটি কর্মধারয় সমাস নয়? মৌমাছি, জ্যোৎস্নারাত, ধরপাকড়। দিবে থেকে স্যার, ধরপাকড় হবে, ধরপাকড়। ধরপাকড় হবে স্যার, ধরপাকড়। ওরে বাপ, ও ওগুলো তো, ও তোমরা তো চালাক। এটা কালকে স্যার কালকে এটা করাইছিলেন। হ্যাঁ, তাই জি তো মনে স্যার। হয়েছে আমার। আচ্ছা ঠিক আছে। তাহলে আমাকে বলো স্যার তো না, এখন এটা বলো তো। দেখলেই বোঝা যায় স্যার। আচ্ছা ঠিক আছে, আমার এখন বলো তো, ধরপাকড় কর্মধারয় সমাস না কেন, এই ব্যাখ্যাটা করো। স্যার এটা দুইটাই ক্রিয়াপদ স্যার, মনে বুঝাই। ধর এবং পাকড় দুইটাই দেখি, ক্রিয়াপদ। হ্যাঁ। এটা দ্বন্দ্ব সমাস। আচ্ছা ঠিক আছে, যে ওই তো মানে দুইটা ক্রিয়াপদ বা ইবে বলতে পারো যে স্যার ধরপাকড়ে কোনো বিশেষ বিশেষণ নেই, জি ঠিক স্যার। কারণ জি কর্মধারয় স্যার। সমাস বিশেষণ থাকা লাগবে। ওকে, হ্যাঁ। যাক আসো, এবার আমরা 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 আমাদের ওই মূল জায়গাটায় যাই, ওই দুই জায়গায় যাই। আচ্ছা, উপমান উপমিত এই দুই সমাসকে বুঝতে হলে তোমার চারটা জিনিস বুঝতে হবে। আমি কালকে একটু হালকা পাতলা দেখাইছিলাম, আজকে আবার দেখাই, দেখো। এই দেখো, নিচেরটা লেস ইম্পর্টেন্ট, উপরের তিনটা মোস্ট ইম্পর্টেন্ট। এই যে উপমান উপমেয় সাধারণ ধর্ম, কালকে যদি আমি একটু হালকা পাতলা দেখাইছিলাম, আজকে আর ভালো করে দেখো। উপমান উপমেয় সাধারণ ধর্ম, এইগুলো যদি না বুঝো তাহলে কিন্তু এই দুই সমাস তুমি কশ্চিন কালেও বুঝবে না। বলো কথাটা কি বলছি? স্যার উপমান উপমেয়, তারপর চারটা জিনিস অবশ্যই জানতে হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, আবার এটা মনে রাখো যে নাম্বার এটা লেখা বুঝতেছি না। আচ্ছা বুঝবা, সাধারণ ধর্ম, সাধারণ ধর্ম। শোনো, উপমান উপমিত তো সমাসের নাম, আর এরা কিন্তু সমাস নয়, এরা হলো জিনিস, এরা হলো জিনিস। বলো কথা কি বুঝতে পারছো? এরা জিনিস, সমাস না। এখন এই চারটা জিনিস বুঝাবার জন্য যদি তোমার সামনে দাঁড়াইয়া আজকে থেকে আর শুরু কইরা আমি আমার বাকিটা জীবন লেকচার দেয়া যাই, যতটা না বুঝবে তার চেয়ে 1000 গুণ সহজে বুঝবে যদি আমি তোমাদেরকে দুইটা জিনিস দেখাই। তাহলে কি করব? দুইটা জিনিস দেখাবেন। হ্যাঁ, কালকে দেখাইছিলাম আমার মনে আছে, আমি আজকে দেখাই। এই দুইটা জিনিস দেখলেই সহজে এগুলো বুঝে যাবা। স্যার ধর্ম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধর এটা আবার হয়ে গেল কেন? দাঁড়া দাঁড়া দাঁড়া,
স্যার একটা চাঁদ একটা মুখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখ তবু আমি তোমাদেরকে আবার ভালো করে দেখাই, এটা এটা একটু ভালো করে দেখাই দিই। আমাকে দেখাইছিলাম। আরে হুম, আহ কালকে দেখাইছিলাম, আজকে একটু একটু দেখাই। তাহলে আমরা কি করি, আমরা এই দুইটা জিনিসের মধ্যে তুলনা করি। বলো, করি না করি না করি না করি না? জি জি স্যার। স্যার। তাহলে সবসময় মাথায় রাখবা, তুলনাটা যার সাথে করা হয় তারে তাকে উপমান বলে। উপমান বলা হয়। আর তুলনাটা যার করা হয় তারে তাকে উপমেয় উপমেয় বলে। বলা হয়। আর যে গুণের জন্য করা হয় তাকে সাধারণ ধর্ম বলে। আর উপমান পদের সাথে উপমেয় পদের তুলনাটা যে কারণে করা হয় সেই কারণকে সাধারণ ধর্ম বলে। আবার বলি, যার সাথে তুলনা করে তারে কি বলে? উপমান। আর তুলনাটা যার করে তারে কি বলে? উপমেয়। আর তুলনাটা যে কারণে করে তারে কি তাকে বলে? বলা হয় সাধারণ ধর্ম। শোনো, এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসছিল, বিসিএস এ প্রশ্ন আসছিল। প্রশ্নের ভাষাটা শোনো। প্রশ্ন আসছিল, পরোক্ষ বস্তুর সাথে প্রত্যক্ষ বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে স্যার বলা আবার হয়। একটু বলেন, আমি বুঝতে পারি না। আবার বলে, মানে এখান থেকে তোমাদের পরীক্ষার প্রশ্ন আসছিল। প্রশ্ন কিভাবে আসছিল, প্রশ্নের ভাষাটা শোনো। আসছিল, পরোক্ষ বস্তুর সাথে প্রত্যক্ষ বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমান, উপমেয়। উপমেয়, রূপক, ধর্ম। এই যেটা হলো প্রশ্ন, এটা হলো প্রশ্ন। উপমেয়। আচ্ছা, বুঝলাম। কিন্তু শোনো, যেহেতু প্রশ্নে একটু ভাষাগত কাঠিন্য আছে, সেহেতু আমি এই ভাষাগত কাঠিন্যটা দূর করে দিই, তাহলে বিষয়টা আরো ইজি হবে। মাথায় রাখবা, অক্ষি মানে চোখ। অক্ষি মানে কি? চোখ। চোখ। আর চোখ থেকে যে জিনিস দূরে থাকে বা অগোচরে থাকে সেটাই পরোক্ষ। তোমরা কিন্তু আমার চোখ থেকে দূরে আছো বা অগোচরে আছো, তোমরা কিন্তু আমার কাছে প্রত্যক্ষ নও, তোমরা কিন্তু পরোক্ষ। আর যে জিনিস চোখের সামনে থাকে তাকে বলে প্রত্যক্ষ। প্রত্যক্ষ। তাহলে মাথায় রাখবা, যেটা উপমান এটা সবসময় পরোক্ষ জিনিস, আর যেটা উপমেয় এটা হলো প্রত্যক্ষ জিনিস। বলো, কথা কি বুঝতে পারছো? জি স্যার, ক্লিয়ার। তাহলে উপমানটা কি হবে? যেটা প্রত্যক্ষ, যেটা পরোক্ষ, পরোক্ষ সেটা উপমান। মানে উপমানটা বরাবরই পরোক্ষ হবে। সেটা আর উপমেয়টা কি হবে? যেটা প্রত্যক্ষ। প্রত্যক্ষ হবে। হ্যাঁ 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 হ্যাঁ, এটা মাথা করে আমরা রাখি, ইম্পর্টেন্ট জিনিস। আর যে কারণে তুলনা করা হয় তাকে সাধারণ ধর্ম বলে, এটা বুঝতে পারছো? আমাকে বলো তো, উপমান, উপমেয় আর সাধারণ ধর্ম, এই তিনটা বুঝতে পারছো কিনা? একেবারে ক্রিস্টাল ক্লিয়ার স্যার। আচ্ছা, হ্যাঁ। আর ওই যে নিষেধটা, এটা সহজ জিনিস। তুলনাবাচক শব্দ, এটা মূলত অতিথি পদ। তুলনাকে স্পষ্ট করতে হলে তাকে আনতে হয়। আমাকে বলো তো, চাঁদের সাথে তুলনা করতে গিয়ে যদি আমি বলি চাঁদের মুখ, তুলনা হইলো? জি না স্যার, চাঁদের ন্যায় মুখ। কি বললে তুলনা হবে? চাঁদের ন্যায় মুখ। চাঁদের ন্যায় বলে। ওই যে ন্যায়টা কি জিনিস? এটা হচ্ছে তুলনাবাচক শব্দ। তুলনাবাচক শব্দ। কিন্তু তার অরিজিনটা কি? অরিজিন পরিচয়টা কি? অতিথি পদ। অতিথি পদ। হ্যাঁ, তার অরিজিনাল অতিথি পদ। বলো, তাহলে আমাকে বলো, এই জিনিসগুলো ফকফকা হয়েছে? জি স্যার। একেবারে স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, ঠিক আছে। এগুলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস করলাম, খুব গুরুত্বপূর্ণ, মাথায় রাখা করলাম। তাহলে এইবার আমরা চলে যাই, আমরা ওই সমাসে যাব। হ্যাঁ, তাহলে এবার লেখো, এই দুটো কিন্তু সমাসের নাম, উপমান কর্মধারয় সমাস আর হলো উপমিত কর্মধারয় সমাস। আরে, উপমিত কর্মধারয় সমাস। তাহলে এগুলা আমি মুছে দিলাম। হ্যাঁ,
এগুলা মুছে দিলাম, হ্যাঁ জি স্যার। মুছে দিলাম। এবার লেখো উপমান কর্মধারয় সমাস, নামটা লেখো। উপমান কর্মধারয় সমাস, নামটা লেখো। উপমান কর্মধারয় সমাস, নামটা লেখছো? লিখছি স্যার। লেখো উপমান পদের সাথে, উপমান পদের সাথে সাধারণ ধর্মবাচক পদের যে সমাস হয়। দেখো উপমান পদের সাথে সাধারণ ধর্মবাচক পদের যে সমাস হয় তাকে উপমান কর্মধারয় সমাস বলা হয়। স্যার সাধারণ ধর্ম, তারপর কি বলছিলেন? সাধারণ ধর্মবাচক পদের, উপমান পদের সাথে সাধারণ ধর্মবাচক পদের যে সমাস হয় তাকে উপমান কর্মধারয় সমাস বলে। লেখছো লেখছো লেখছো? জি স্যার। স্যার জি স্যার। কাজলের ন্যায় কালো কাজল কালো। বলো তো এখানে কাজলটা কি পদ? বিশেষ্য। আরে বিশেষ্য তো আছেই, বলো। স্যার এটা হচ্ছে উপমান পদ। উপমান পদ, হ্যাঁ। আর কালোটা কি? স্যার এটা হচ্ছে সাধারণ ধর্ম। আচ্ছা, এই তোমার নামটা বলো। তুমি যে বললে সাধারণ ধর্ম, তোমার নামটা বলো। স্যার তুহিন। তুহিন, আচ্ছা। তুমি তুহিন, তুমি কোথা থেকে দেখছো? স্যার আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থাকি স্যার। ও আচ্ছা, ওরে চট্টগ্রাম। এখনো সেই ইউনিভার্সিটি দেখতেছো? ইউনিভার্সিটি থেকে তুমি দেখতেছো? জি স্যার। ওরে, কি হলে থাকো নাকি? হলে থাকো? জি না স্যার, কোটে যায়। আচ্ছা, কটাতে থাকো। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এবার তুহিন বলো, কাজলের ন্যায় কালো চোখ। যদি বলতাম কাজলের ন্যায় কালো তুহিনের শাশুড়ির চোখ, তাহলে বলো তো এই চোখটা কি পদ হইতো? স্যার উপমেয়। উপমেয় হইতো। গুড গুড। এর মানে হইল এই সমাসে উপমেয় পদের উল্লেখ থাকে না। সবাই নিচে লেখো, লেখো এই সমাসে উপমেয় পদের উল্লেখ থাকে না। লেখো এই সমাসে উপমেয় পদের উল্লেখ থাকে না। এই স্যার সমাস, উপমান আর উপমিত এই দুইটা না আমি বুঝতেছি না। হ্যাঁ দেখছো, এখন কই বুঝতেছি না? আগে তো এই দুইটা বুঝাইলামই। এই সমাজ বোঝার জন্য তো উপমান আর উপমেয় তো বুঝাইলামই। চাঁদের ছবি দিলাম, মুখের ছবি দিলাম, আর এখন বলো যে আমি বুঝতেছি না। এটা কোনো কথা হইলো? তখন বললে তাও একটু ক্লিয়ার করে দিতে স্যার। আচ্ছা বলি, শোনো। কাজলের ন্যায় কালো, এখানে তুলনা করছে কাজলের সাথে। যার সাথে তুলনা করে তারে উপমান বলে না? বলো। জি স্যার। আচ্ছা, আর তুলনাটা যে কারণে করে তারে সাধারণ ধর্ম বলে না? জি স্যার। তাহলে কাজলের সাথে আমরা তুলনা করি কোন কারণে? আলোর কারণে। কালোর কারণে। তাহলে কালোটা কি? কালোটা কি? সাধারণ ধর্ম। সাধারণ ধর্ম। এই যে বললাম কাজলের ন্যায় কালো কাজল কালো, এটা কাজলটা হলো উপমান, কালো সাধারণ ধর্ম। কিন্তু কাজলের ন্যায় কালো কি জিনিস, এটা কি এখানে বলা আছে? চোখ বা চুল বলা আছে? না স্যার। বলা যে নাই, এর মানে এখানে কি নাই? উপমেয়। এই নিচে লেখো, ব্র্যাকেটে লেখো, এই সমাসে উপমেয় পদের উল্লেখ থাকে না। লেখো, এই সমাসে উপমেয় পদের উল্লেখ থাকে না। লেখছো লেখছো? লেখে আবার উদাহরণটা লেখো। কাজলের ন্যায় কালো কাজল কালো। কাজলের ন্যায় কালো কাজল কালো লেখো। লেখছো লেখছো লেখছো? জি স্যার।
এই তুহিনের বাড়ি কোথায় রে? তুহিনের বাড়ি কোথায়? স্যার খুলনা বাগেরহাট। ওরে খুলনায় কি এই কথা আছে, দুধের মতো সাদা রে ভাই, দুধের মতো সাদা, এই কথা খুলনা আছে? জি স্যার আছে। যখন বলে দুধের মতো সাদা তখন কি বুঝায়? দুধ বুঝায় না সাদা বুঝায়? স্যার সাদাকে বোঝায়। হ্যাঁ। যখন বলে রক্তের মতো লাল রে ভাই, রক্তের স্যার মতো লাল, রক্ত লালকে বুঝায় না বোঝায় লাল স্যার। বুঝায়? লাল। লাল বুঝায়। যখন বলে বরফের মতো ঠান্ডা, কি বুঝায়? ঠান্ডাকে বোঝায়। ঠান্ডাকে। ঠান্ডা বোঝায়। যখন বলে আগুনের মতো গরম, কি বুঝায়? গরমকে। এগুলা সবই কর্মধারয় সমাস। বলো, কথার মাথায় গেছে না গেছে না? গেছে স্যার। আচ্ছা, এবার লেখো উপমিত কর্মধারয় সমাস। লেখো উপমিত কর্মধারয় সমাস লেখো। লিখছো? জি স্যার। জি স্যার লিখছি। এবার লেখো উপমান পদের সাথে, উপমান পদের সাথে উপমেয় পদের যে সমাস হয়, উপমান পদের সাথে উপমেয় পদের যে সমাস হয়, উপমান পদের সাথে উপমেয় পদের যে সমাস হয় তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। লিখছে স্যার। আচ্ছা, এবার এবার এই উদাহরণটা লেখো। দেখো, চাঁদের ন্যায় মুখ, চাঁদ মুখ। বলো এখানে কোনটা কি পদ? স্যার এখানে চারটা হচ্ছে স্যার উপমান, চাঁদ হচ্ছে মুখটা হচ্ছে উপমান, মুখ উপমেয়, উপমেয়, আর এখানে আর কি নাই? ন্যায় কি হচ্ছে নাই? কি অতিথিপদ। নাই? অতিথিপদ। কি স্যার নাই বলো? স্যার এখানে এখানে সাধারণ সাধারণ ধর্ম ধর্ম নাই। নাই। এইবার নিচে লেখো, এই সমাসে সাধারণ ধর্মবাচক পদের উল্লেখ থাকে না। লেখো, এই সমাসে সাধারণ ধর্মবাচক পদের উল্লেখ থাকে না। এই সমাসে সাধারণ ধর্মবাচক পদের উল্লেখ থাকে না। লেখছো? এই সমাসে সাধারণ ধর্মবাচক পদের উল্লেখ থাকে না। কথাটা লিখছো? জি স্যার। দেখো, আমি এই দুই সমাসের মধ্যে পার্থক্যটা আরো স্পষ্ট করে দেই। এদিকে তাকাও। এই দেখো, দুই সমাসেই উপমান পদ থাকে। যার সাথে সাধারণ ধর্ম থাকে উপমান তাকে উপমান কর্মধারয় সমাস বলে। আর যার সাথে উপমেয় পদটা থাকে তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। বলো, কথা বুঝতে পারছো কিনা? জি স্যার। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি। দেখো, যদি উপমান উপমেয় জটপট বুঝতে না পারো তাহলে একটা শর্টকাট পথ নিবা, দেখবা কি সেটা। সেটা হলো সমাসটা উপমান হইলে তার সমসমান পদগুলো বিশেষ্য প্লাস বিশেষণ। বিশেষ্য বিশেষণ হবে। আর যেটা উপমিত তার সমসমান পদগুলো দুটি বিশেষ্য 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 হবে। এই যে দেখো, এটা হলো একটা শর্টকাট পথ। বলো, বুঝছো? জি স্যার। তাহলে উপমান প্লাস সাধারণ ধর্ম সমান কি হবে? উপমান কর্মধারয় সমাস। আর উপমান প্লাস উপমেয় সমান কি হবে? উপমিত কর্মধারয় সমাস। হ্যাঁ,
উপমান কর্মধারয় সমাসের সমস্যমান পদগুলো কি হবে? উপমান প্লাস সাধারণ ধর্ম থাকবে। বিশেষ্য সমস্যমান আর পদগুলো কি হবে? সমস্যমান পদগুলো কি হবে? বিশেষ্য প্লাস বিশেষণ। হ্যাঁ বিশেষ্য প্লাস আর বিশেষণ। আর উপমিতর সমস্যমান পদগুলা কি হবে? প্লাস দুটোই বিশেষ। দুইটাই বিশেষ। আচ্ছা, এখন আমি তোমাদেরকে পরীক্ষা করব। হ্যাঁ, দুইটা সমাস লিখে দিব, তোমরা কোনটা কি সমাস তোমরা বলবে, কেমন? জি স্যার। জি স্যার। বলো, ফুটি ফাটা নর শার্দুল কোনটা কি সমাস? বলো। এর উপরেরটা হচ্ছে উপমান আর নিচেরটা হচ্ছে উপমিত। আচ্ছা, এটা তো তুহিনের কথা। আর আর সবার কথা কি তুহিনের কথাই নাকি? নর বলে ওটা তো বুঝতেছি নাকি? হ্যাঁ, এবার এবার আমি জিজ্ঞেস করি আর তুমি উত্তর দিও। বলো, নাজমুন নাহার, বলো নাজমুন নাহার জি স্যার বলেন। কোনটা কোনটা কি সমাস বলো? স্যার উপরেরটা আছে যে উপমান, নিচেরটা আছে যে উপকৃত। আচ্ছা, গুড। এরপরে বলো শ্যামা সরকার। স্যার আমি নর শার্দুল যে ওইটাই বুঝতেছি না, ওই শব্দটার সাথে পরিচিত না স্যার। তুমি কি দুনিয়ার সব শব্দ তুমি চিনবে? তোমার কত বড় সাহস! দুনিয়ার সব শব্দ তুমি চিনবে? বলো, দুনিয়ার সব শব্দ কি সবার পক্ষে চেনা সম্ভব? জি না স্যার। তাহলে আমি তখন যা শিখেলাম তুমি এর উপরে বেস করে তোমার কাছে কি মনে হয়? দেখ, তুমি শেষ, ফেল। এরপরে বলো তানজিলা, বলো তানজিলা। স্যার উপরেরটা উপমান আর নিচেরটা উপমেয়। আচ্ছা, অনিমা নিপা, বলো অনিমা, বলো। স্যার উপরটা উপমান, আর নিচেরটা কি? নিচেরটা উপমিত। আচ্ছা, রফিক মিয়া, বলো রফিক মিয়া। স্যার আমি একটু মনে হয় বিরোধিতা করতেছি স্যার। আমারটা মনে হয় উপরেরটা উপমিত, নিচেরটা উপমা। কেন সামান্যতম সন্দেহ থেকে স্যার। বেশ, অসুবিধা নেই, তোমার যারা মনে হচ্ছে তুমি বলছো, রফিক মিয়া গেল। জি এবার স্যার। বলো, ঠিক আছে, চুপ থাকো এবার। এটা বলো রুমানা খাতুন, বলো রুমানা, বলো নাই। তৌকির আহমেদ, তৌকির, বলো তৌকির। স্যার আমি বলি, তোমার নাম কি? সানিয়া বেগম। বলো। আর উপরেরটা হচ্ছে উপমান আর নিচেরটা হচ্ছে উপমেয়। আচ্ছা আচ্ছা, এরপরে আমি আরো কে দেখি। তারপরে যে নোভা, বলো নোভা। নোভা নাই। আয়েশা নাই। ফেরদৌস, জুই বারুই বলছে, জুই বারুই। স্যার উপরটা উপমান, পরেরটা বুঝতেছি না। তারপরে আবার জুই রানী দে, গৌরাঙ্গ সরকার। স্যার উপরেরটা উপমান কর্মধারয় সমাস, নিচেরটা স্যার বুঝতেছি না। আচ্ছা, খাদেজা আক্তার নাই। খান নাদিয়া নূর। স্যার উপরেরটা উপমান কিন্তু নিচেরটা আমি বুঝতে পারছি না। আচ্ছা, এবার মার দেওয়া দরকার, বুঝতে পারছে? দুনিয়ার সব শব্দের অর্থ তুমি বুঝবা নাকি? দুনিয়ার সমস্ত শব্দের অর্থ তুমি বুঝবা না? দেখো,
তাহলে একজনে বলছিল যে যে সে বললো যে উপরটা অপমিত, পরেরটা এই যে একজন শিক্ষার্থী বলছিল শোনো, দুনিয়ার সমস্ত শব্দের তো অর্থ বুঝবা না, সব গোটা শব্দের অর্থ বোঝার দরকার নাই, যে একটা টেকনিক আছে, অর্ধেক বুঝলে হয়ে যায়। আমাকে বলো তো, ফাটা অর্থ বুঝো না? ফাটা জি স্যার। জি স্যার, এটা বিশেষণ। বিশেষণ, বাস ফাটা বিশেষণটা বুঝলেই তো কাজ হয়ে গেছে। এটা উপমান কর্মধারয় সমাস। এটা বুঝেছি, নিচেরটাই তো সমস্যা হচ্ছে। চুপ চুপ থাক। তাহলে ফুটি মানে বুঝো নাই, ফুটি মানে বোঝার দরকার নাই, তোমার কাজ হয়ে গেছে। তবু ফুটি মানে বলি, ফুটি মানে বাঙ্গি, বাঙ্গি। হে ফুটি মানে কি? ফুটি মানে কি? বাঙ্গি। বাঙ্গি। ওই যে একটা ফসল আছে না, বাঙ্গি, চিনো? বাঙ্গি চিনো? আর শোনো, এইটা নিষেধটা শার্দুল মানে বুঝো না, দরকার নাই তো শার্দুল মানে বুঝার। নর বুঝলেই তো হয়ে যায়, নর। নর মানে মানুষ। নর মানে মানুষ, হ্যাঁ। নর বুঝলেই তো কাজ হয়ে যায়। কাজটা কিভাবে হয় শোনো, তুমি যখন নর বুঝবা তখন তুমি বুঝবা এমনটা যে নিশ্চয়ই কোনো বিশেষের সাথে তুলনা করা হয়েছে, যেহেতু সমাসের মূল কাজ তুলনা করা। হ্যাঁ, তাহলে এবার শোনো, চুল কাটে যারা নাপিত ওইটা মিন করে? হ্যাঁ, চুল কাটে যে নাপিত না, নরসাগর শার্দুল মানে বলে, শার্দুল মানে বাঘ, বাঘ, বাঘ। শার্দুল মানে কি? বাঘ। শার্দুল মানে বাঘ, বাঘ। তাহলে নর স্যার নর যেহেতু আছে, তাহলে শার্দুল মানে এমন কিছু একটা হবে, একটা বিশেষ্য হবে, এটা এমনি বোঝা যায়, কমন সেন্সে বোঝা যায়। তাহলে উপরটা উপমান আর নিচেরটা হলো উপমিত। উপমিত। খালি দুইটাই বিশেষ্য, আর এখানে একটা বিশেষ্য একটা বিশেষণ। ঠিক আছে কিনা? ব্যাস বাক্য শোনো, এই দুই সমাসের ব্যাস বাক্য করতে হলে উপমান পদের সাথে ষষ্ঠী বিভক্তি যুক্ত করতে হয়, এরপরে অতিথি পদ হিসাবে ন্যায় বা মতো আনা যায়, এরপরে বাকি পদ এটা বসাই দিলেই হয়। আমাকে বলো তো এখানে কোনটা উপমান? এই তুহিন। জি স্যার, উপরেরটা উপমান। উপমান কোনটা, কোন পদটা এখানে উপমান? স্যার ফুটি। স্যার ফুটি। হ্যাঁ, ফুটি, ফুটি, ওইটা উপমান। ফুটি। তাহলে এই দেখো, এই ব্যাস ব্যাখ্যা করতে হলে উপমান পদের সাথে ষষ্ঠী বিভক্তি, এই যে ফুটির, এরপরে অতিথি হিসেবে ন্যায়, ফুটির ন্যায় ফাটা। এই যে ব্যাস বাক্য, মাথায় রেখো, ব্যাস বাক্য পারা সমাস পারার অর্ধেক, মাথায় রেখো। আচ্ছা, তাহলে উপমান পদের সাথে ষষ্ঠী বিভক্তি, অতিথি হিসেবে ন্যায় বা মতো, বাকি পদ বসাই দেওয়া। এখন বলো তো এখানে কোনটা উপমান? এখানে 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 শার্দুল। হ্যাঁ, শার্দুল, শার্দুল। তাহলে এই যে দেখো, শার্দুলের, এই যে শার্দুলের ন্যায় নর। এখানে একটা কথা মাথায় রেখো, এটাকে ওই যে পরের পদ পূর্বে আনা যাওয়ার একটা অপশন আছে এই সমাসের ক্ষেত্রে, অর্থের কোনো হেরফের হয় না। দেখো, শার্দুলের ন্যায় নর, এটার যে অর্থ, নর শার্দুলের ন্যায় একই অর্থ। চাঁদের ন্যায় মুখ, এটার যে অর্থ, মুখ চাঁদের ন্যায় একই অর্থ। বলো, কথা কি বুঝতে পারছো? তাহলে যেটা উপমিত সমাস, এই সমাসে পরের পদটা পূর্বে আনা যাবে, এতে কোনো সমস্যা হবে না, কিন্তু উপমানে পারা যাবে না। এই বলো, এবার কি বুঝতে পারছো? জি স্যার। এবার দুইটা দিব, নামও বলবা, বেশ বাক্য বলবা, নামও বলবা, বেশ বাক্য বলবা, তাহলে বুঝবো যে বুঝতে পারছো। স্যার উপরে এখানে কি লিখছেন? উপমান প্লাস এর, ষষ্ঠী বিভক্তি, ষষ্ঠী বিভক্তি এর, তারপরে ন্যায় বা মতো। কি বুঝো না? কথা বুঝো না? এখন বুঝো নাই? জি স্যার, বুঝছি। ঠিক আছে। যার দুইটা হয় না কেন? এবার দুইটা লিখি, ব্যাস বাক্য সহ নাম লিখে দিবে তাড়াতাড়ি, মানে বলবা আর কি।
একদম কোনটা নামটাও বলবা, বেশ বাক্যটাও করবা। তাড়াতাড়ি তাড়াতাড়ি শুরু করো। স্যার ফুলকপি মানে ফুলের ন্যায় কফি। আচ্ছা, উপমিত। উপমিত। উপমিত কর্মধারায়। পরেরটা বাহুল। স্যার এইটাও উপমিত কর্মধারায়। গুড 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 গুড। হ্যাঁ হ্যাঁ, দুইটাই উপমিত, দুইটাই উপমিত। গুড গুড গুড। বেশ বাক্যটা কিভাবে? পরেরটা বাহুল নাই লতা। লতার ন্যায় বাহু। লতার ন্যায় লতা নাই বাহু। বাহু, Yes, লতা নাই yes. বাহু। হ্যাঁ, লতার লতার ন্যায় বাহু। বাহু। মানে এটা অর্থ হলো লতা যেমন গাছকে এভাবে বেড়ায় ধরে না, আমরা কি করি হাত দিয়া এই যে কাউকে এভাবে পেঁচায় ধরি না, এই জন্য বলে লতার সাথে বাহুর তুলনা করছে। লতা যেমন গাছকে পেঁচিয়ে ধরে, আমরাও হাত দিয়া এভাবে পেঁচিয়ে ধরি মানুষকে, ওই এইটা না, এই যে বাহুলতা। ইয়েস, দুটোই ভূমিত। ভেরি গুড। বলো, ভালো করে মাথা গেছে? হ্যাঁ, তাহলে এটা ফুলের ন্যায় কফি বা কফি ফুলের ন্যায়, এটা লতার ন্যায় বাহু বা বাহু লতার ন্যায়, একই কথা। গুড, ভেরি গুড। বলো। আমাদের কি সমাসের উপর আর কোনো ক্লাস আছে? না না, আর 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 দরকার নাই। স্যার তাহলে অব্যয়ীভাব সমাজটা একটু বুঝাই দেবেন, ওইটা আগের ক্লাসে হয় নাই। তো ও আগেটা পড়ে না না? না স্যার। আচ্ছা, তো তোমাদের সাথে আমার কি আর নেক্সট ক্লাস আছে না? স্যার এই মাসে আর নাই, এই মাসে, আগের মাসে আছে না? আগামী মাসে রুটিন দেওয়ার পর। পরের মাসের রুটিন তো আমাদের কাছে নেই। আচ্ছা যাক, শোনো, এমনি মানে তোমাদের সমাজ পড়া কিন্তু শেষ। হ্যাঁ, অব্যয়ীভাব সমাজটা তো এমনি নতুন বইয়ে নাই, এটা পড়ার প্রতি আগ্রহ নাই। অব্যয়ীভাব সমাজটা কিন্তু নতুন বইয়ে নাই, তুমি খেয়াল করছো কি? এটা কি বাদ জানি না স্যার, খেয়াল না, করিনি। নতুন বই তো নাই। ওই যে 9 নতুন বইটা আছে না, হ্যাঁ আউট অফ সিলেবাস। নাইন স্যার। ওটা নাই, এই কারণে যাও, সুযোগ পেলে দেখাই দেবো, যাও, সুযোগ পেলে দেখাই দেবো না। একটা ক্লাস এখনই আছে। তা আমাকে বলো, আমি যেটুকু পড়ালাম তোমরা কেমন বুঝলা, কেমন লাগলো? খুব ভালো স্যার। যাও, তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, আমার জন্য দোয়া দোয়া করবা। হ্যাঁ, আমাদের জন্য দোয়া করেন যাতে পড়া। অনিমা কোথা থেকে দেখছে? স্যার আনিম। ও আনিম কোথায় দেখছে? স্যার আমি কুমিল্লা চান্দিনা থেকে। আচ্ছা, জুই বারোই মাদারীপুর। ওরে, তানজিলা নওগাঁ। তারপরে মিজানুর রহমান স্যার সুনামগঞ্জ। সুনামগঞ্জ। আচ্ছা, রফিক মিয়া ঢাকা মহাখালী। আচ্ছা, হ্যাঁ। তারপর শ্যামা আক্তার সরকার। আমি শেরপুর থেকে বলছি। তৌকির আহমেদ ময়মনসিংহ। আচ্ছা, ময়মনসিংহ। তারপর তানজিলা। স্যার আমি নওগাঁ থেকে। আচ্ছা, আয়েশা গাজীপুর। তারপরে কি জানে নাজিরা আখি কোথা থেকে? আখি নওগাঁ। আচ্ছা, নওগাঁ। তারপরে কি দাস, কি যেন, দীপেন্দ্র দাস, দীপান্বিতা দাস, টাঙ্গাইল থেকে দীপান্বিতা দাস। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে ফারিয়া নুভা বলো, নুভা কোথা থেকে দেখছে? যাক, নুভা নাই, খবর নাই। ফেরদৌস জান্নাত। আমি ঢাকা বনশ্রী থেকে। আচ্ছা আচ্ছা। তারপর জয়রানী দেব, ময়মনসিংহ থেকে। খাদিজা আক্তার, নাই। যাক, খাদিজা কথা কয় না। যাও, সবার জন্য শুভকামনা, অনেক অনেক শুভকামনা। ইনশাল্লাহ আবার দেখা হলে পড়া হবে আবার। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ইনশাআল্লাহ স্যার। আসসালামু আলাইকুম। তোমরা ভালো থাকো। থ্যাংক ইউ।